হ্যালো স্টুডেন্টস, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার আগে সেকেন্ড সামেটিভ যে পরীক্ষার 9টা স্কুলের প্রশ্ন উত্তর করানো হয়েছিল। আজকে 10 নম্বর স্কুল কান্দি রাজা এমসি গার্লস হাই স্কুলের যে মডেল কোশ্চেন সেটটা রয়েছে, অর্থাৎ প্রশ্নবিচিত্রায় যে 10 নম্বর স্কুলের কান্দি রাজা এমসি গার্লস হাই স্কুলের যে কোশ্চেন সেট রয়েছে, তার গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা কোশ্চেনকে পড়ানো হবে। তাই প্রত্যেকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো, আর প্রথম কোশ্চেন, গ্রুপের প্রথম প্রশ্ন কী বলেছে? এসটিপিতে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত হয়? এসটিপিতে 14 গ্রাম নাইট্রোজেন 0.5 মোল, 0.5 মোল। তো নাইট্রোজেন গ্যাসের আয়তন কত হবে? 0.5 মোলের হাফ মোল আয়তন হাফ হবে 22.4-এর অর্ধেক 11.2 লিটার। কোনো তরলের আপাত পোষণ গুণাঙ্ক এবং প্রকৃত পোষণ গুণাঙ্কের যথাক্রমে গামা এ এবং গামা আর হলে নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক? সঠিক কী হবে? গামা এ লেস দ্যান গামা আর। তো বলছে 12 ভোল্ট বিভব পার্থক্যে 2 কুলম্ব চার্জ পাঠালে কৃতকার্য কত হয়? 12 ভোল্টের ভিতরে 2 কুলম্ব চার্জ পাঠালে কৃতকার্য হবে কত? 12 জুল। কৃতকার্য সমান কি? কৃতকার্য সূত্র হচ্ছে বিভব প্রভেদ ইন্টু আধান, আর বিভব ইন্টু আধান। তো উত্তর হলো 24 জুল। 12 দোকানে 24 জুল, 12 গুণ 2 24 জুল। তারপর বলছে রোধাঙ্কের এসআই একক কি? রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার। এসআই ওহম মিটার। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ পরিবহন করে কে? তড়িৎ বিশ্লেষণে তড়িৎ লেপন করে কে? ইলেকট্রন, আয়ন, অণু, পরমাণু। তড়িৎ বিশ্লেষণ করে আয়ন। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণের কী হবে? কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ যদি আমরা অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করি, বর্ণ কী হয়ে যায়? ঘন নীল কালার হয়ে যায় বা নীল হয়ে যায়। প্রদত্ত কোন পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়? তড়িৎ বিজারণ, থার্মিট, শত বিজারণ, কার্বন বিজারণ। মধ্যে কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক ধাতুকে নিষ্কাশন করা হয়, মানে জিঙ্ক অক্সাইডের সাথে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড সিও বিক্রিয়া করা হয় তবে জিঙ্ক এবং CO2 তৈরি হবে। তারপরে গ্রুপ বির প্রথম প্রশ্ন কি বলেছে? যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, গ্যাসটির আণবিক ভর কত? আমরা কি জানি এম সমান কত? এম সমান 2D। তো 32 দেওয়া থাকলে এম কত হবে? আণবিক ভর কত হবে? 32 দোকানে 32 গুণ 2 সমান 64 গ্রাম পার মোল। তো বলছে 8 গ্রাম মিথেনের অনুসংখ্যা কত? আমরা কি জানি? এখানে 10 নম্বর মডেল চলছে, 8 গ্রাম মিথেন। তো মিথেন CH4 এর আণবিক ভর কত? এর আণবিক ভর সমান 12 যোগ 4 সমান 16 গ্রাম। অর্থাৎ 16 গ্রাম মিথেন মানে কতটুকু? 1 মোল মিথেন। অর্থাৎ 16 গ্রাম মিথেনে অনুসংখ্যা কত? 16 গ্রাম মিথেনে অণু আছে কত? অণু 6.022 ইন্টু 10⁻23টি। তারপর 8 গ্রামে কত হবে? 8 গ্রামে অর্ধেক হবে 3.011 ইন্টু 10⁻23। এটা হচ্ছে উত্তর। অর্থাৎ কত হল উত্তর? 3.011 ইন্টু 10⁻23। তারপরে কোশ্চেন নম্বর 2 বলছে কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যে কোনটির মান সর্বাধিক? কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কের মধ্যে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সর্বাধিক। কারণ আয়তন প্রসারণ কত হয়? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কত গুণ? 3/2 গুণ, মানে 1.5 গুণ। আয়তন প্রসারণ গুণাঙ্ক সত্য মিথ্যা লেখো। লোহার ও পিতল ও লোহার দ্বিধপাতে সমভাবে তাপ দিলে লোহার বাঁকের বাইরে থাকে। আমরা কি জানি? লোহা ও পিতলের মধ্যে সবথেকে বেশি বাঁকে কে হয়? পিতল বেশি বাঁকলে সেটা বাইরে যাবে, বাইরে গিয়ে থাকে পিতল থাকবে, তবে এটা মিথ্যা। তারপরে কি বলেছে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড ইউনিট। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। কারণ কি বলে? যে সমকোণী রেখা প্রসারিত করতে। তারপরে সত্য মিথ্যা লেখা। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধাঙ্ক কমে, এটা কি সত্য? তারপরে বলছে বর্তমানে আন্তর্জাতিক মতে নিউট্রাল তারের বর্ণ কী হয়? নিউট্রাল তারের বর্ণ হয় হালকা নীল।
হালকা নীল। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকারে তড়িৎ প্রবাহ করা হয়? ডিসি বা সমপ্রবাহ। সমপ্রবাহ। তারপরে কোশ্চেন নম্বর 7, রূপোর গহনার উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করবে? রূপোর গহনার উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কী ব্যবহার করা হয়? পটাশিয়াম সায়ানাইড। তারপরে বলছে অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে কোন বিকারক ব্যবহার করা হয়? অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে নেসলার বিকারক ব্যবহার করা হয়। নেসলার বিকারক। তারপরে বলছে জার্মান সিলভারের উপাদানগুলি কী কী? জার্মান সিলভারের উপাদান হচ্ছে জেডএন থাকে কত পার্সেন্ট? 30%, এনআই থাকে কত পার্সেন্ট? 20%, আর বাকি সিইউ থাকে 50%। এই গেল তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি 16টা টোটাল কোশ্চেন, 7টা এমসিকিউ এবং 9টা এসএকিউ। এবার তোমাদের শুরু হচ্ছে, এবার আছে কি গ্রুপ সি এর প্রশ্ন। এবার প্রত্যেকে বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে, আশা করি সবার ভালো লাগবে। দেখো প্রথম প্রশ্ন গ্রুপ সি। গ্রুপ সির প্রথম প্রশ্ন হচ্ছে চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য লেখো। কী বলেছে? চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য লিখতে। ঠিক আছে, চৌম্বক বলরেখাগুলো কি হয়? যদি একটা চৌম্বক থাকে মাঝে, এটা নর্থ মেরু, এটা সাউথ মেরু, দণ্ডচুম্বক ধরে নিলাম আমরা। তাই বলছে চৌম্বক বলরেখাগুলো উত্তর মেরু থেকে নির্গত হয়ে কোথায় শেষ হয়? উত্তর মেরু থেকে, নর্থ মেরু থেকে শুরু হয়, দিয়ে সাউথ মেরুতে শেষ হয়। উত্তর মেরুতে শুরু হয়, কোথায় শেষ হয়? সাউথ মেরুতে শুরু হয়, এই সাউথে শেষ হয়। উত্তরে শুরু এবং সাউথে শেষ। এটা হচ্ছে চৌম্বক বলরেখার 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর কী বলেছে? যে দুটি বলরেখা কখনোই পরস্পর ছেদ করবে না। এই বলরেখা বা এই বলরেখা, কোনো বলরেখা পরস্পরকে ছেদ করবে না। 3 নম্বর কি আরও একটা বলেছে যে দণ্ডচুম্বকের ক্ষেত্রে এই মাঝে কোনো বলরেখা থাকে না, অর্থাৎ মাঝে আকর্ষণ থাকে না, আর বলরেখা বরাবর আকর্ষণ বিকর্ষণ থাকে চুম্বকের। এই গেল চুম্বক বলরেখার বৈশিষ্ট্য। তারপরে কি বলেছে দেখো, অথবা একটি বৃত্তাকার কুণ্ডলীর অক্ষ বরাবর দণ্ডচুম্বককে সরল দোলগতিতে কম্পিত করা হলে, একটি দণ্ডচুম্বকের অক্ষ বরাবর সরল দোলগতিতে কম্পিত করা হলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের কিরূপ হবে? প্রকৃতি কীরূপ হবে? অর্থাৎ একটি বৃত্তাকার কুণ্ডলীতে অক্ষ বরাবর একটি দণ্ডচুম্বকের সরল দোলগতিতে কম্পিত হলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের প্রকৃতি কীরূপ হবে? বলছে একটি দণ্ডচুম্বক কুণ্ডলীর অভিমুখে অগ্রসর হলে, যদি কোনো দণ্ডচুম্বককে কুণ্ডলীর অভিমুখে যদি অগ্রসর করানো হয়, তবে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ যে অভিমুখে হয়, দণ্ডচুম্বক কুণ্ডলী থেকে দূরে সরে গেলে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত হয়। সুতরাং কুণ্ডলীতে প্রবাহ সময় সাপেক্ষে পর্যায়ক্রমে দিক পরিবর্তন করে, অর্থাৎ কুণ্ডলীতে পরিবর্তন প্রবাহ আবিষ্ট হয়। হচ্ছে একটা যদি কুণ্ডলীর ভিতর বৃত্তাকার কুণ্ডলীর অক্ষ বরাবর দণ্ডচুম্বককে বারবার সরল দৈর্ঘ্যতে কম্পিত করা হয়, তখন কি বলছে? তখন যখন ওর কুণ্ডলীর দিকে কাছে সরে আসবে, কুণ্ডলীর কাছে আসবে, তখন যে দিকে তড়িৎ প্রবাহ তৈরি হবে, তখন দূরে সরে যাবে, তার উল্টো দিকে তড়িৎ প্রবাহ তৈরি হয়, অর্থাৎ উভমুখী তড়িৎ অর্থাৎ পরিবর্তন প্রবাহ সৃষ্টি হয়। তারপরে তারপরে কত? 3-এর 2 কি বলেছে? যে নাইট্রোলিম কি এর একটি ব্যবহার? নাইট্রোলিম। তো নাইট্রোলিম কাকে বলে? বলছে যে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে, ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর
মিশ্রণ তৈরি হয়, একে নাইট্রোলিন বলে। এটি যখন দুটো কোশ্চেন অ্যান্সার থাকবে নিশ্চয়ই প্যারা চেঞ্জ করে বক্স করে লিখবে। এটি সার হিসাবে ব্যবহার করা হয়। মানে বলতে দিলাম যে দুটো কোশ্চেন যদি একসাথে থাকে তখন এক লাইনে না লিখে একটা বক্সে একটা কোশ্চেন এবার 2 নম্বর বক্স করে পরের কোশ্চেনটাতে প্যারা চেঞ্জ করে লিখতে হবে। এবার এর সমীকরণ কি? সমীকরণ হচ্ছে ক্যালসিয়াম সাইনাইড CaC2 যোগ N2 দিয়ে তৈরি হয় কি CaNCN যোগ C। এই যে মিশ্রণটাকে বলা হয় নাইট্রোলিন। তারপরে কি বলেছে যে লেড অ্যাসিডে সিক্ত কাগজকে হাইড্রোজেন সালফাইড গ্যাসে ধরলে কি হবে সমীকরণ সহ লিখ। অথবা আর লেড অ্যাসিডের সংকেত হচ্ছে PbCH3COO2। একে সিক্ত কাগজকে যদি আমরা H2S এর সংস্পর্শে নিয়ে আসি তখন কি হবে, এটা PbS তৈরি করবে, অর্থাৎ PbS এর কালো অধক্ষেপ পড়বে, কালো অধক্ষেপ যোগ CH3COOH মানে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। এইগুলো সমীকরণ বিক্রিয়া সব যা আছে তাই। তারপরে তামার পাত্রে দীর্ঘদিন খোলা জায়গায় রাখলে তার উপরে কী রঙের ছোপ পরে এই উৎপন্ন যৌগের রাসায়নিক সংকেত লেখো। তামার পাত্র যদি আমরা খোলা বাতাসে দীর্ঘদিন রেখে দিই তবে সেখানে কী বর্ণের ছোপ পরে? সবুজ কালারের ছোপ দেখা যায়, সবুজ বর্ণের ছোপ দাগ দেখা যায়, ছোপ তৈরি হয়। এটা কি হয়? এটা বাতাস, কপার থাকলো, কপার এর সাহায্যে বাতাসে কী থাকে? অক্সিজেন থাকে, বাতাসে CO2 থাকে, বাতাসে জলীয় বাষ্প থাকে। এই বাতাসে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এগুলোর সাথে বিক্রিয়া করে কপার কী তৈরি করে? কপার তৈরি করে কপার কার্বনেট CuCO3 ডট CuHOH2, অর্থাৎ এটার নাম হচ্ছে ক্ষারকীয় কপার কার্বনেট। ক্ষারকীয় কপার কার্বনেটের যে সবুজ বর্ণের অধক্ষেপ তৈরি করে, এটা হচ্ছে সংকেত আর এটা হচ্ছে তার নাম। তারপরে কি বলেছে যে সোনার গহনায় অনেক সময় সবুজ ছোপ ধরে যায় কেন? সোনার গহনায় অনেক সময় সবুজ ছোপ ধরে যায়, কারণ কি? কারণ সোনা কি? সোনা হচ্ছে নমনীয় ধাতু। তো সোনা এতটাই নমনীয় ধাতু যে সোনা দিয়ে যদি আমরা গহনা তৈরি করি সেটা খুব সহজেই যখন তখন ভেঙে যেতে পারে, ভেঙে গিয়ে হারিয়ে যেতে পারে। সেই জন্য সোনার ভিতরে খাদ মেশানো হয়। খাদ মেশানোর সময় অনেক সময় সোনাতে খাদ হিসাবে আমরা কী ব্যবহার করি? অনেক সময় কপার ব্যবহার করে, কপার। তো সোনাতে অনেক সময় খাদ হিসেবে কপার ব্যবহার করে। এই কপারটা কী করে? বাতাসের অক্সিজেন, CO2, H2 এর সাথে বিক্রিয়া করে সবুজ বর্ণের কী তৈরি করে? সবুজ বর্ণের বেসিক কপার কার্বনেট তৈরি করে, কার্বনেট। সংকেত কি? CuCO3 ডট CuOH2O। তারপরে আছে গ্রুপ ডি। দেখো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি করানো হলো। যদি কারো কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তারপরে গ্রুপ ডি এর প্রথম প্রশ্ন কি বলেছে না, গ্রুপ ডি এর প্রথম প্রশ্ন বলেছে কি 2.3 গ্রাম ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে 2.3 গ্রাম ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া ঘটালে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে? উৎপন্ন হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত? তো এখানে দুটো কোশ্চেন একসাথে জুড়ে দিয়েছে, একই কোশ্চেনে দুটো পার্ট। তবে কী বিক্রিয়া দিয়েছে? গ্রুপ ডি 4.1 বলেছে ধাতব সোডিয়াম এন এর সাথে কার বিক্রিয়া? অতিরিক্ত জলের বিক্রিয়া, H2O। বিক্রিয়া কী তৈরি হবে? NaOH যোগ H2। বিক্রিয়া সমদ্বিধান করলে কী পাবো আমরা? একে 2 দিয়ে গুণ লাগালাম, একে 2 হলো, তো দুটো, তো এখানে 2 দিয়ে গুণ করলে হয়ে গেল। এই তো বিক্রিয়ার সমীকরণ সমদ্বিধান। তো প্রথম বলেছিলাম কি, যখন আমরা রাসায়নিকরণ অঙ্ক করবো ফার্স্ট কাজ, 1 নম্বর কাজ হচ্ছে বিক্রিয়া লেখা, 2 নম্বর কাজ হচ্ছে সমদ্বিধান করা, 3 নম্বর কাজ হচ্ছে মূল কনসেপ্টে মূল হিসাবে তার ওজন ক্যালকুলেশন করা,
তারপরে 4 নম্বর পার্ট কি, 4 নম্বর কোশ্চেনে যা বলেছে তাকে আমাকে বের করা। তো প্রথম কাজ কি, এটা হচ্ছে 2 মোল অ্যামোনিয়া আর সোডিয়ামের সাথে 2 মোল জলের বিক্রিয়ায় 2 মোল কি তৈরি করে, NaOH তৈরি করে এবং 1 মোল হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এর প্রথম কোশ্চেন কি বলেছে যে 2.3 গ্রাম ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে বিক্রিয়া ঘটালে কী পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। তো এটা সোডিয়ামের ভর কত, 2 গুণ 23 সমান 46 গ্রাম পেলাম কি 2 মোলের ভর। 46 গ্রাম থেকে NaOH তৈরি হয় কত, 2 মোল। 2 মোলের ভর কত হবে, 2 গুণ 23 যোগ 16 যোগ 1 সমান 2 গুণ 40 সমান 80 গ্রাম। অর্থাৎ 46 গ্রাম Na থেকে কত গ্রাম NaOH পাওয়া যায়, 80 গ্রাম NaOH পাওয়া যায়। তো আমরা কী লিখতে পারবো, 46 গ্রাম ধাতব সোডিয়াম থেকে Na থেকে NaOH পাওয়া যায় 80 গ্রাম। তবে 1 গ্রাম Na থেকে NaOH পাওয়া যায় কত হবে, 80/46 গ্রাম। তারপরে কি বলেছে এটা না, 2.3 Na থেকে NaOH পাওয়া যায় 80 × 2.3/46 দশমিক তুলে 10 2 0 4 সমান 4 গ্রাম NaOH হলো। তো অতএব 4 গ্রাম NaOH তৈরি হবে। এর সাথে নেক্সট কোশ্চেন কি বলেছে, 4 গ্রাম NaOH তৈরি হবে। এর সাথে বলেছে যে উৎপন্ন হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত। উৎপন্ন হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত, এখানে কত মোল হাইড্রোজেন তৈরি হয়েছে, 1 মোল হাইড্রোজেন তৈরি হয়েছে কত থেকে, 2 মোল থেকে। তো 2 মোল মানে 46 গ্রাম থেকে হাইড্রোজেন তৈরি হয় 1 মোল, যার এসটিপিতে আয়তন কত, 22.4 লিটার। আমরা এখান থেকে লিখতে পারি সরাসরি যে 46 গ্রাম Na থেকে এসটিপিতে H2 তৈরি হয় 22.4 লিটার। 2.3 গ্রাম NaOH থেকে এসটিপিতে H2 তৈরি হয় 22.4 গুণ 2.3/46। এই দশমিক উঠলো নিচে আসবে 100। 23 কাটলে 2 দিয়ে কাটলে কত হবে, 11 2, অতএব 1.12 লিটার। উত্তর কত আসলো, অতএব 1.12 লিটার H2 মানে এসটিপিতে পাওয়া যাবে। তারপরে কোশ্চেন কি বলেছে, কত পরিমাণ পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে উৎপন্ন অক্সিজেন ঠিক 3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করে জল উৎপাদন করবে। কত পরিমাণ পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন ঠিক 3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে সম্পূর্ণ, এখানে দুটো পার্টে বিক্রিয়া আছে। প্রথম বলছে পটাশিয়াম ক্লোরাইড, প্রথম পার্টে কি বলছে, 3 গ্রাম হাইড্রোজেনের সাথে কতটুকু অক্সিজেন বিক্রিয়া করে সেটা আমাকে বের করে নিতে হবে, আর সেই পরিমাণ অক্সিজেন পেতে কতটুকু পটাশিয়াম ক্লোরাইড দরকার সেটা আমাকে বের করতে হবে। ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেনের বিক্রিয়া, অর H2 যোগ O2 সম্পূর্ণ বিক্রিয়া করে তৈরি হয় জল তৈরি করে। সমাধান করার জন্য এটা 2 দিয়ে গুণ করতে হবে, এটা 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 2 মোল H2 1 মোল O2 সাথে বিক্রিয়া করে 2 মোল H2 তৈরি করে। অর্থাৎ আমরা কি লিখতে পারি, এটা প্রথম কত হবে, 2 গুণ 2 সমান 4 গ্রাম, এটা কত হবে 32 গ্রাম। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি সমীকরণ থেকে 4 গ্রাম H2 এর সাথে O2 বিক্রিয়া করে 32 গ্রাম। তারপরে কত বলেছে, 3। তো এখান থেকে 3 কত বের করে নিতে হবে, 3 গ্রাম H2 এর সাথে O2 বিক্রিয়া করে 32 গুণ 3/4 অর্থাৎ 96/4 গ্রাম। এবার আমরা দেখাতে হবে যে এই 96/4 গ্রাম মানে 96/4 গ্রাম অক্সিজেন পেতে কতটুকু আমার কী দরকার, পটাশিয়াম ক্লোরাইড দরকার। তো পটাশিয়াম ক্লোরাইডের বিক্রিয়া কি, KClO3 পটাশিয়াম ক্লোরাইড, এর তাপীয় বিজনে তৈরি হবে KCl যোগ O2, সমাধান করলে 2 দিয়ে গুণ 2 দিয়ে গুণ 3 দিয়ে গুণ। তো কী আসলো, এটা 2 মোল, এটা 3 মোল। তো 2 মোল KClO3 ওজন কত, 2 গুণ কি এর কত হচ্ছে 39 যোগ 35.5 হচ্ছে Cl এর যোগ 16 গুণ 3 হচ্ছে অক্সিজেনের। তো কত আসলো, 2 গুণ 122.5, অর্থাৎ এখানে লিখতে পারি 245 গ্রাম। এটা কত হবে, 3 গুণ 932 অর্থাৎ 96 গ্রাম। আমরা কী পেলাম, 245 গ্রাম। 235 গ্রাম থেকে আমরা পাই 96 গ্রাম। তা ঘুরিয়ে আমরা কী লিখবো, 96 গ্রাম অক্সিজেনের জন্য 96 গ্রাম O2 এর জন্য
KClO3 দরকার। কতটুকু KClO3 দরকার? 245 গ্রাম। 1 গ্রাম O2 এর জন্য KClO3 দরকার 245/96 গ্রাম। তারপরে নেক্সট কী হবে আমার, যে 96/4 গ্রাম এর জন্য KClO3 দরকার 245/4 ইন্টু 96, নিচে 4 উপরে 96 কাটলো। ভাগ করলে কত হবে? এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে 4 × 24, 6, 4 × 4.25 গ্রাম, অতএব 61.25 গ্রাম KClO3 দরকার। এই গেল অঙ্ক। তো ভালো করে দেখবে আরেকবার, যে বুঝতে না পারে আমাকে কমেন্টে জানাবে। ওকে, নেক্সট কোশ্চেন। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এর গাণিতিক রূপ লেখো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কি দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে? 4 এর 2 প্রথম কি বলেছে? 4 এর 2 এর প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দিতে বলেছে। তো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয় কি 4 এর 2, তাই তো? 4 এর 2 কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে বোঝায় কি বোঝায় না, একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে দণ্ডটির যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। 2 নম্বর বলছে সমীকরণ দিতে। সমীকরণ কি জানি? আলফা L2 বিয়োগ L1 বাই L1 ইন্টু T2 বিয়োগ T1। অর্থাৎ আমরা কি জানি এখানে আলফা মানে কি? আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। L2 কি? L2 হচ্ছে অন্তিম দৈর্ঘ্য। L1 কি? প্রাথমিক দৈর্ঘ্য। T2 মানে কি? অন্তিম উষ্ণতা। আর T1 মানে কি? প্রাথমিক। আমি এটা এখানে একসাথে লিখে দিলাম, তোমরা এটাকে আলাদা আলাদা করে সব লিখতে হবে, এখানে সাইড করে আলাদা আলাদা করে সবাই লিখতে হবে যে কোনটা কী জিনিস। তো এখান থেকে আমরা সহজ করে লিখতে পারি কি আলফা সমান কি দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এখানে কি পেলাম? এটা হচ্ছে সমীকরণ, যেটা আমরা ভাষায় লিখি। তো এখান থেকে পরে নেক্সট কোশ্চেন কি বলেছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কি দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে? অবশ্যই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান প্রাথমিক দৈর্ঘ্যের প্রাথমিক দৈর্ঘ্যের কি সমানুপাতিক। মানে প্রাথমিক দৈর্ঘ্য যত বাড়বে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান তত বাড়বে, কিন্তু একক নির্ভর করে না, এটা মাথায় রাখতে হবে, একক নির্ভর করে না। তারপরে কোশ্চেন কি বলেছে? তুল্যরোধ কি? 3টি রোধকে সমান্তরালভাবে যুক্ত করলে তুল্যরোধের অনন্যকের উপাদান রোধগুলির অনন্যকের সমষ্টি সমান প্রমাণ করতে বলেছে। তার মানে তুল্যরোধ কাকে বলে? প্রথম কোশ্চেন এটা হচ্ছে 4 এর 3 কি বলেছে? তুল্যরোধ কাকে বলে?
সমবায়ের তুল্যরোধ। তুল্যরোধ কাকে বলে বলছে যে যদি কোনো একটি বর্তনীর দুটি বিন্দুর মধ্যে কোনো একটি রোধ সমবায়কে, মানে কোনো একটা রোধের এ বিন্দু এবং বি বিন্দু এর মধ্যে যদি কোনো রোধ সমবায় থাকে, রোধ সমবায় কেমন থাকতে পারে, এরকমভাবে থাকতে পারে, বা এ বিন্দু বি বিন্দুর মধ্যে রোধ সমবায় কেমন হতে পারে, একাধিক তার এইভাবে যুক্ত থাকতে পারে, মানে একাধিক পরিবাহী। আবার কেমন থাকতে পারে, এ এইভাবে থাকতে পারে, মানে কোনো তার পরিবাহী তার পরপর পরপর যুক্ত থাকতে পারে, কোনো ক্ষেত্রে পরিবাহী তার এইভাবে পরপর যুক্ত থাকতে পারে। এক্ষেত্রে কী হয়, সবার মধ্যে তড়িৎ প্রবাহ সেম হয়, এর ক্ষেত্রে সবার মধ্যে কী হয়, তড়িৎ প্রবাহ ডিফারেন্ট হয়, এবং এর মধ্যে দিয়ে সেম ডিফারেন্ট দুটো মিক্স হয়। এই ধরনের যখন আলাদা আলাদা বর্তনী যুক্ত থাকবে, বলছে যে এইসবভাবে যুক্ত না রেখে যদি আমি প্রত্যেক পুরো সমবায়কে, এই পুরো সমবায়টাকে যদি একটি মাত্র রোধ দিয়ে রিপ্লেস করি, মানে পরিবর্তন করি, তার জন্য আমাকে যে পরিমাণ রোধ লাগবে সেটা হচ্ছে তুল্যরোধ। এটা হচ্ছে বুঝে নাও সংজ্ঞাটা কী বলেছে। বলেছে যদি কোনো বর্তনীর দুটি বিন্দুর মধ্যে অবস্থিত কোনো একটি রোধ সমবায়কে একটিমাত্র রোধ দ্বারা এমনভাবে প্রতিস্থাপিত করা হয় যাতে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওই দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ উভয়ই অপরিবর্তিত থাকে, তবে ওই রোধটিকে বলা হয় কি সেই সমবায়ের তুল্যরোধ। এই গেল তুল্যরোধ। এবার কি বলেছে যে সমান্তরাল সমবায়ের তুল্যরোধের রাশিমালা প্রতিষ্ঠা করতে, ভাষায় লিখে দিয়েছে, সেটা অ্যাকচুয়ালি সমান্তরাল সমবায় তুল্যরোধ দিয়ে প্রতিষ্ঠা করতে বলেছে। তো আমরা ধরে নিলাম জাস্ট সমান্তরাল সমবায় কেমন একটা সমান্তরাল সমবায় আছে, এই একটা এ বিন্দু, এটা বি বিন্দু। এবার এটা একটা কিসের দ্বারা যুক্ত, একটি বিভব প্রভেদ ভি ভোল্টের বিভব প্রভেদের দ্বারা যুক্ত আছে। যুক্ত থাকলে এখানে কারেন্ট কত আসছে, সাপোজ আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট গিয়ে এখানে যখন তিনটে রাস্তা বিকেলে এখানে কারেন্ট বিভাজন হয়, ধরে নাও এটার মধ্যে আই ওয়ান, এটার মধ্যে আই টু, এবং এটার মধ্যে দিয়ে আই থ্রি তড়িৎ যাচ্ছে, এর রোধ কত আর ওয়ান আর টু আর থ্রি রোধ, পর এখানে যুক্ত হয়ে আই হয়ে যায়। এই তো নিয়ম। ধরি কি কোনো একটি তড়িৎ বর্তনী এ ও বি বিন্দুর মধ্যে, কোনো একটি তড়িৎ বর্তনীর মধ্যে কোনো ধরি কোনো তড়িৎ বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে আর ওয়ান আর টু ও আর থ্রি রোধ সম্পূর্ণ তিনটি রোধককে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। এবং ভি বিভব প্রভেদের সাথে যুক্ত আছে, বিভব প্রভেদ। তবে প্রত্যেকটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কেমন হবে, আর ওয়ানের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যদি আই ওয়ান হয়, আই ওয়ান সমান কী হবে, ভি বাই আর ওয়ান। আই টু সমান কত হবে, আই টু সমান হবে ভি বাই আর টু। আই থ্রি সমান কত হবে, ভি বাই আর থ্রি। এবার মূল তড়িৎ প্রবাহ মাত্রা কত, বর্তনীর মূল তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কত, আই ওয়ান যোগ আই টু যোগ আই থ্রি। এখান থেকে ভি কমন হলে কী পাবো, ওয়ান বাই আর ওয়ান যোগ ওয়ান বাই আর টু যোগ ওয়ান বাই আর থ্রি। তবে কী বলছে, এবার বলছে এটা একটা সমীকরণ। এবার আমরা ধরে নিচ্ছি কত, বর্তনীর কি তুল্যরোধ আর পি ব্যবহৃত নির্দিষ্ট রোধটিকে নিয়ে, যে এই যে আর পি কে একে নিয়ে আমরা সেই বিভব প্রভেদ বিভব প্রভেদের সাথেই একই মাত্রার তড়িৎ প্রবাহ দিয়ে যুক্ত করলাম। তো কী পাবো, এখান থেকে পাবো আমরা আই সমান ভি বাই আর পি। এটা কত নম্বর, 2 নম্বর। 1 ও 2 তুলনা করলে কী পাবো, ভি বাই আর পি সমান 1 ও 2 থেকে
সমান 1 এই ভি বাই কত R1 যোগ ভি বাই R2 যোগ ভি বাই R3। কী পাবো 1/RP সমান 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3। এই গেল প্রুফ। তারপরে কি বলেছে, একটা 4 এর একটা সমবায় দিয়েছে, বলেছে চিত্র অনুযায়ী এইভাবে যদি যুক্ত আছে দিয়ে বলেছে এদের মধ্যে কি হবে, যুক্ত করা আছে, বলেছে এদের তুল্যরোধের মান বের করতে। তো আমরা 4 অঙ্ক, তাই তো 4 হ্যাঁ 4 এবার বলেছে এরকম একটা বর্তনী দেওয়া আছে যার এ ও বি বিন্দুর মধ্যে যুক্ত করা আছে। তো এ ও বি বিন্দুর মধ্যে যে তারগুলো আছে, অর্থাৎ যদি আমরা সমবায়টা ভালো করে দেখি তবে এই 3 ওহম এবং 7 ওহম পরস্পরের মধ্যে কিসে আছে, পরস্পরের মধ্যে শ্রেণী সমবায় আছে। তাহলে লিখবো কি 3 ওহম ও 7 ওহম রোধ দুটি শ্রেণী সমবায়ে আছে, তবে ওই দুটি রোধের তুল্যরোধ কত পাবো আমরা, তুল্যরোধ, দুই রোধের তুল্যরোধ পাবো 10 ওহম। সিম্পল যোগ হবে 7 আর 3 10। এবার কি পেলাম, এই 10 এবং এই 10, মানে এই যে তুল্যরোধ 10, এই 10 আর এই 10 আর 5 15, এই তিনটে কিসে আছে, সমান্তরাল সমবায়ে আছে। 10 10 আর 15 কিসে আছে, সমান্তরাল সমবায়ে যুক্ত। এদিকে 10 আর 5 15 শ্রেণী, 15 10 10, তবে কি লিখবো আমরা 10 ওহম, 10 ওহম ও 15 ওহমের রোধ তিনটি কিসে যুক্ত, সমান্তরাল সমবায়ে যুক্ত। ধরি সমবায়টির তুল্য রোধ আরপি। আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 1/RP সমান 1/10 যোগ 1/10 যোগ 1/15। চলো আসলে কত হবে 30, 3 যোগ 3 যোগ 2 মানে 6 আর 2 8, 8/30, 4/15, 1/RP সমান, তো RP সমান কত পাবো 15/4 ওহম। অর্থাৎ এটা ভাগ করলে কত হবে 3 4 বার 3.75 ওহম। এটা হচ্ছে তুল্যরোধের মান। আবার কি বলেছে, তড়িৎ প্রবাহের সময় অপরিত রেখে কোনো বর্তনীর প্রবাহ মাত্রা অর্ধেক এবং রোধ দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কি পরিবর্তন হবে। সময় যদি অপরিবর্তিত থাকে তবে প্রবাহমাত্রা আর রোধ দ্বিগুণ করতে বলছে, দুটোই, প্রবাহমাত্রা অর্ধেক আর রোধ দ্বিগুণ। আমরা ধরে নিয়ে এরকম, এটা হচ্ছে 4 এর 4 অথবা 4 এর 4 আর ধরলাম কত I তড়িৎ প্রবাহ, সময় কত t, রোধ কত R হলে উৎপন্ন তাপ H। তো এই সমান আমরা কি লিখতে পারি I²RT, জুলের এককে যাচ্ছে আমরা I²RT, এটা হলো H। এবার H এর ক্ষেত্রে যদি আমরা H1 করি, মানে H ড্যাশ করি যখন চেঞ্জ করছি আমরা, তবে কি বলছে তড়িৎ প্রবাহ মাত্রা পূর্বের অর্ধেক, তো H/2 তার হোল স্কয়ার হবে, I/2 তার হোল স্কয়ার, রোধ দ্বিগুণ আর 2R হবে ইন্টু T হবে। এবার কথা হচ্ছে H ড্যাশ সমান কত আসলো I²/4 2RT, যদি কাটলো 2, তো কি আসলো হাফ I²RT। I²RT কি মান H, তো হাফ H, তো H ড্যাশ সমান কত হাফ H, অর্থাৎ বর্তমানের রোধ পূর্বের রোধের অর্ধেক, এই উৎপন্ন তাপ পূর্বের কি হবে অর্ধেক হবে। বলছে একটা ঋজু তড়িৎ পরিবাহীর জন্য চৌম্বক বলরেখার আকার কি হবে, এই চৌম্বক বলরেখাগুলো কেমন হবে দেখতে, বদ্ধ বক্র হয়, অর্থাৎ শুরু এবং শেষ থাকে না। এই বলরেখাগুলো কি হবে, এর বদ্ধ বক্র হয়, অর্থাৎ শুরু বা শেষ থাকে না।
বলছে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিনিময় করলে ক্যাথোড অ্যানোডে কী কী বিক্রিয়া ঘটে ব্যাখ্যা সহ উত্তর দাও। 4-5 CuSO4 এর জলীয় দ্রবণ নিয়ে আমরা তড়িৎ বিনিময় করতে বলেছে। তো CuSO4 জলীয় দ্রবণে ভেঙে আয়নাইজেশন কী তৈরি হয়, আয়নাইজ করে CuSO4 2+ SO4 2- Cu2+ SO4 2- দুটো আয়ন তৈরি করবে। এটা জলীয় দ্রবণ, এখানে জলও বিশ্লিষ্ট হয়ে কী করবে H+ + OH- আয়ন তৈরি করবে। অর্থাৎ তবে জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে দুটো ক্যাটায়ন কি প্লাস H+ এবং CO2+ ক্যাটায়ন এবং OH- এবং SO4 2- এই দুটো অ্যানায়ন থাকবে। এটা যদি আমরা কপার তড়িৎদ্বার ব্যবহার করি, কপার তড়িৎদ্বার দিই, তবে ক্যাথোডে কী বিক্রিয়া হবে, ক্যাথোডে কী বিক্রিয়া হবে, ক্যাথোড কিসের ক্যাথোড, কাপড়ের ক্যাথোড। এবং ক্যাথোডে কী যাবে, ক্যাথোডে আমরা জানি জেনারেলি ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যায়। যখন ডিসি কারেন্টে যুক্ত করবো তো ক্যাথোডের দিকে কী যাবে, ক্যাথোডের দিকে ক্যাটায়ন যাবে, কারণ ক্যাথোড নিজে কী চার্জ, নেগেটিভ চার্জ। ক্যাথোডের ক্যাটায়ন হিসেবে Cu2+ এবং H+ দুটো ক্যাটায়নই যাবে, গিয়ে কী করবে, এরা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। কিন্তু দেখা যায় Cu2+ এবং H+-এর মধ্যে Cu2+-এর ইলেকট্রন গ্রহণের প্রবণতা H+-এর থেকে বেশি। তাই ক্যাথোডে Cu2+ গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার রূপে ক্যাথোডের উপরে জমা হবে। এবং অ্যানোডে কী হবে, সেম ওয়ে অ্যানোডে কী হবে, অ্যানোডে একই সাথে SO4 2- অ্যানায়ন এবং OH- যে অ্যানায়ন, সে দুটো অ্যানায়ন দুটো যাবে, গিয়ে ইলেকট্রন বর্জন করতে চাইবে। কিন্তু বাস্তবে দেখা যায় SO4 2- এর ইলেকট্রন বর্জনের প্রবণতা বা OH- এর ইলেকট্রন বর্জনের প্রবণতা অ্যানোড যেহেতু কপার দিয়ে তৈরি, কপারের ইলেকট্রন বর্জনের প্রবণতার থেকে কম, অর্থাৎ কপারের ইলেকট্রন বর্জনের প্রবণতা এই দুজনের থেকে বেশি। তাই কপার মানে অ্যানোডের কপার দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ রূপে দ্রবণে চলে আসবে। অর্থাৎ দেখা যাবে অ্যানোড ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে এবং ক্যাথোড ধীরে ধীরে মোটা হতে থাকবে। এবং টোটাল দ্রবণের কী হবে, এই যে গাঢ়ত্বটা যেটা ছিল সেটা একই রকম থাকবে, কারণ এটা সেম সংখ্যায় বিক্রিয়াটা ঘটে। তবে যে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে প্রদত্ত বিষয়গুলো উল্লেখ করো। কি বলছে, প্রারম্ভিক রাসায়নিক দ্রব্য। লাগে 1 নম্বর বলছে প্রারম্ভিক নাইট্রোজেন প্রস্তুতি 4-6 বলেছে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতিতে প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যগুলি কী কী। রাসায়নিক দ্রব্য কী লাগে, 1 নম্বর লাগে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl এবং 2 নম্বর লাগে সোডিয়াম নাইট্রেট কিন্তু সোডিয়াম নাইট্রেট NaNO2। অ্যামোনিয়াম ক্লোরাইড আর কী লাগে, সোডিয়াম নাইট্রেট। এবং কী বলছে, বিক্রিয়া সমীকরণ দাও। বিক্রিয়ার সমীকরণ হবে, এই বিক্রিয়াটা দুটো স্টেপে ঘটে। বিক্রিয়ার সমীকরণ হচ্ছে ফার্স্ট স্টেপে NH4Cl যোগ NaNO2 বিক্রিয়া করে কী তৈরি করে, অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO2 যোগ NaCl। এবং এই NH4 অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হলো, এই অ্যামোনিয়াম নাইট্রেটের বিয়োজনে N2 যোগ 2H2O জল তৈরি করে, অ্যামোনিয়ার জল তৈরি হয়। এটা হচ্ছে সমীকরণ। এর সংগ্রহ কি, প্রথমে কিছুটা নাইট্রোজেন গ্যাসকে বেরিয়ে যেতে দেওয়া হয়, তারপরে নির্গমন হলে শেষ পর্যন্ত এটি জলপূর্ণ গ্যাস জারে উপর করে বসিয়ে দেওয়া হয়। নাইট্রোজেন গ্যাস জলে অদ্রাব্য, তাই কি জলের নিম্ন অপসারণ দ্বারা এটাকে সংগ্রহ করা হয়, জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। তারপরে লাস্ট কোশ্চেন বলেছে পর্ষ পদ্ধতিতে সালফারিক অ্যাসিড প্রস্তুতির নীতি ও সংশ্লিষ্ট বিক্রিয়ার সমীকরণগুলো দাও। পর্ষ পদ্ধতি, এটা কি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও তোমাদের বইয়ে সবার টেক্সট বইয়ে আছে, টেক্সট বই বা যে তোমরা সহায়িকা বই ফলো করো প্রত্যেকের আছে, সুতরাং এটা দেখে নিও। আমি একটু জাস্ট বলে দিচ্ছি, একবার বুঝিয়ে দিচ্ছি কীভাবে কী হয়, তবে তোমরা বই থেকে মুখস্থ করে নেবে। যে পর্ষ পদ্ধতিতে কী হয়, পর্ষ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি। পর্ষ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি করতে কি লাগে, এটা কটা ধাপে ঘটে, 4টে ধাপে বিক্রিয়া ঘটে। প্রথম ধাপে 1 নম্বর স্টেপ, মানে স্টেপ 1-এ কী হয়, স্টেপ 1-এ সালফারকে বাতাসে অক্সিজেনে পুড়িয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করা হয়। এবার স্টেপ 1 গেল এটা। স্টেপ 2-তে কী করা হয়, যে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করা হলো SO2, একে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটানো হয়, অক্সিজেনের সাথে ঘটিয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করা হয়। আর যেটা মেন ভাইটাল স্টেপ, এটা সালফার ডাইঅক্সাইডের কি জারণ বিক্রিয়া। এটা সালফার ডাইঅক্সাইডের জারণ বিক্রিয়া কী করে করা হয়, বলছে যে এর মধ্যে কী কী লাগে, অনুঘটক হিসাবে V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করা হয় এবং উষ্ণতা 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়াটা ঘটানো হয়।
এবং চাপ কত 1 থেকে 1.5 ATM চাপে বিক্রিয়াটা ঘটানো হয়। আর প্ল্যাটিনাম অনুঘটকও ব্যবহার করতে পারি আমরা, ভ্যানাডিয়াম বা প্ল্যাটিনাম অনুঘটক, ভ্যানাডিয়াম মেটাক্সাইড বা প্ল্যাটিনাম অনুঘটক ব্যবহার করতে পারি। করলে আমরা কী পাবো? সালফার ডাইঅক্সাইড গ্যাস বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস তৈরি করবে। এই যে উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইড গ্যাস স্টেপ 3-তে গিয়ে কী হবে? এই সালফার ট্রাইঅক্সাইড গ্যাস SO3 গ্যাস 98% H2SO4 এর সাথে 98% H2SO4 বিক্রিয়া করিয়ে কী তৈরি করা হয়? H2S2O7, যার নাম ওলিয়াম বা পাইরোসালফুরিক অ্যাসিড। এই যে ওলিয়াম বা পাইরোসালফুরিক অ্যাসিড তৈরি করা হলো, এই সালফুরিক অ্যাসিডের ভিতরে মানে স্টেপ 4-এ এই H2S2O7 এর মধ্যে পরিমাণ মতো জল মিশিয়ে আমরা H2SO4 তৈরি করি। এই গেল স্পর্শ পদ্ধতিতে H2SO4 পদ্ধতির স্টেপগুলো। তোমরা বই থেকে ডিটেলসে দেখে নেবে, বিক্রিয়ার সমীকরণ, বিক্রিয়ার নীতি, যে ব্যাখ্যাগুলো লেখা আছে ওগুলো ডিটেলস পড়ে নেবে। এই গেল তোমাদের 10 নম্বর যে মডেল কোশ্চেনটা রয়েছে, 10 নম্বর মডেল কোশ্চেন, অর্থাৎ কান্দি রাজা MC গার্লস হাই স্কুলের যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি যে কোশ্চেনগুলো রয়েছে তার কোশ্চেনের প্রপার ডেসক্রিপশন সব ব্যাখ্যা সব আলোচনা করা হলো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।